বিশ্ববিদ্যালয় মানেই শুধু চার দেয়ালের পাঠশালা নয়, এক স্বপ্নের বালুকা বেলা, যেখানে শিক্ষা, বন্ধুত্ব, আন্দোলন, প্রেম আর প্রতীক্ষায় জেগে থাকে প্রতিটি ইট পাথর। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের আয়োজন ক্যাম্পাস আড্ডায়। দর্শক, আজ আমরা চলে এসেছি প্রকৃতির অপার সৌন্দর্য খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানের শুরুতেই আমরা দেখে নেব বিশ্ববিদ্যালয় সম্পর্কে ছোট্ট একটি প্রতিবেদন। 1970 সালের 20 আগস্ট পূর্ব পাকিস্তান সরকার এক অর্ডিন্যান্সের মাধ্যমে বর্তমান বিশ্ববিদ্যালয়ের নাম রাখেন জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়। 1970 সালের সেপ্টেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে যোগদান করেন বিশিষ্ট রসায়নবিদ অধ্যাপক ডক্টর মফিজউদ্দিন আহমদ। 1971 সালের 12 জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল এস.এম. আহসান আনুষ্ঠানিকভাবে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় এর উদ্বোধন করেন। তবে এর আগে 4 জানুয়ারি অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান বিভাগে ক্লাস শুরু হয়। প্রথম ব্যাচে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল 150 জন। স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম অধিবেশনে 1973 সালে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট পাশ করা হয়। এই অ্যাক্টে বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। 697.56 একর ভূমির ওপর প্রতিষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 5টি অনুষদের অধীনে 33টি বিভাগ ও 4টি ইনস্টিটিউট রয়েছে। আবাসিক হল 21টি। শিক্ষার্থীর সংখ্যা প্রায় 13,000। প্রতিষ্ঠার 54 বছরে এ বিশ্ববিদ্যালয়ের কাছে জনসাধারণের প্রত্যাশা ও প্রাপ্তির হিসেবে ব্যক্তিবিশেষে পার্থক্য থাকা স্বাভাবিক। পাখি মেলা ও প্রজাপতি মেলা আয়োজনে এ বিশ্ববিদ্যালয়ের খ্যাতি দেশ জুড়ে। বাংলাদেশে এ দুটি মেলা এখানেই প্রথম চালু হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিশ্বমানের গবেষণা কেন্দ্রে প্রাণীবিদ্যা বিভাগের গবেষণাগারে কীট পতঙ্গের জিনের বারকোডিং করা হচ্ছে, যা দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম। এছাড়া এখানকার পদার্থ বিজ্ঞান বিভাগেও রয়েছে অনেক খ্যাতি। আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা মহোদয়ের সহধর্মিণী অধ্যাপক অবসরপ্রাপ্ত আফরোজি ইউনুস এই বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে দীর্ঘদিন সুনাম অর্জনের সাথে কাজ করেছেন। 1994 সাল থেকে 1997 সাল পর্যন্ত এই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেলিম আল দিন মুক্তমঞ্চ বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম, যা উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকীর সময়ে তৈরি করা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতার নামে হলের নামকরণ, ভাষা আন্দোলনের স্মারক ভাস্কর্য অমর 21, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য সংসপ্তক, ভাষা শহীদ সালাম, বরকত ও রফিক জব্বারের নামে হলের নামকরণের মধ্য দিয়ে এ বিশ্ববিদ্যালয় দেশের রাজনৈতিক ইতিহাসকে ধারণ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে 717 জন শিক্ষক, 380 জন কর্মকর্তা, 970 জন তৃতীয় শ্রেণী কর্মচারী কর্মরত আছেন। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 13,000। 2024 এবং 2025 সালে বিশ্ববিদ্যালয়গুলোর আন্তর্জাতিক র্যাঙ্কিং টাইমস হায়ার এডুকেশন এর মূল্যায়নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য পর্যায়ে স্থান করে নেয়ার পাশাপাশি গত 2 বছর বাংলাদেশ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। 172 জন শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞানী গবেষক হিসেবে স্থান লাভ করেছে। সার্বিক দিক বিবেচনা করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাড়াও বিশ্বের কাছে এখন
উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান করে নিয়েছে। আবৃত্তি শুনতে কার না ভালো লাগে। দর্শক, চলুন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কণ্ঠে শুনে আসি একটি আবৃত্তি। আপনাদের সবার জন্য এই উদার আমন্ত্রণ। ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই, কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনাদের স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিংয়ের বিনিময়ে যা পাবেন, ড্যালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া, তার তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান। রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? অথচ দেখুন, এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। আপনাকে আরও খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ, এবং আমি যার পর্যটন দপ্তরের অন্যতম প্রধান, আপনাদের আরও খুলেই বলি, সম্পূর্ণ একটি নতুন ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে। খাঁটি আর্য বংশোদ্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে ৩০ লক্ষ কারিগর দীর্ঘ ৯টি মাস দিন রাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালি তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারি এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন, এই যে নরমুণ্ডের ক্রমাগত ব্যবহার, ওর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। আমরা এখন আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদে। এখানে আমরা এখন আড্ডা দিব তরুণ কিছু শিক্ষার্থী বন্ধুদের সঙ্গে। কেমন আছো সবাই? তরুণরাই তো আগামীর ভবিষ্যৎ। কোন বিভাগে পড়াশোনা করছো? জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে পড়াশোনা করতেছি। স্বপ্ন কি সাংবাদিকতা নিয়ে পড়ার ইচ্ছা ছিল নাকি অন্য কিছু? স্বপ্ন মূলত সাংবাদিকতা নিয়েই পড়ার ইচ্ছা, কিন্তু এই বিভাগে আসার পর এটা আরও বেশি বাড়ছে। আচ্ছা, পড়াশোনার পরিবেশ কেমন এখানে? এখানে পড়াশোনার পরিবেশ সত্যি বলতে খুবই অসাধারণ। ক্লাস সুবিধা, তারপর হচ্ছে এখানে প্র্যাকটিক্যাল যে দেখানোর যে ব্যবস্থাটা, টিচাররা অনেক বেশি ফ্রেন্ডলি, তো আমরা সহজেই তাদের সাথে কমিউনিকেট করতে পারি। যে কোনো একটু সামান্য হেল্প লাগলে ওনারা এটাকে খুব ভালোভাবে দেখে আর কি, এর জন্য খুবই ভালো। চমৎকার। ভাইয়া, তোমার কাছে একটু জানতে চাই, জাহাঙ্গীরনগরের কোন বিষয়টা সবচেয়ে বেশি ভালো লাগে? জাহাঙ্গীরনগরে যে বিষয়টা ভালো লাগে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে তার প্রকৃতি এবং তার প্রকৃতিকে যে শিক্ষা নেওয়ার বিষয়বস্তুগুলো। তোমার সাথে একটু কথা বলি। কি স্বপ্ন নিয়ে এসেছিলে এবং আসার পর কি সেই স্বপ্ন পরিবর্তন হয়েছে কিনা? প্রথমেই স্বপ্ন ছিল যে একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব, তো স্বপ্ন পূরণ হয়েছে। এখন সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করছি, ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো এরপরে আমার ইচ্ছা হচ্ছে আমি এমন কোনো জব সেক্টরে যেতে চাই যেখানে আমি আমার দেশ ও দেশের সেবা করতে পারবো। চমৎকার, শুভকামনা। জানতে চাই ক্যাম্পাসের পরিবেশ কেমন লাগে, কিভাবে সময় কাটানো হয় পড়াশোনার পাশাপাশি? আমি তো হলে থাকি, হল প্লাস হলের বাইরের যে পরিবেশটা, সেটা এক কথায় অসাধারণ। এখানে প্রকৃতির সান্নিধ্যে থেকে পড়াশোনার যে বিষয়টা, সেটা আমি খুব কাছ থেকে উপলব্ধি করি। তোমার স্বপ্ন কি? আমার স্বপ্ন মানে ছোটবেলা থেকে এক ধরনের স্বপ্ন দেখতাম, কিন্তু বড় হওয়ার পর পর আস্তে আস্তে স্বপ্ন চেঞ্জ হচ্ছে। এরকম ছোটবেলায় ভাবতাম যে আমি একদিন ডাক্তার হব, তো এইভাবে বলতে বলতে ইন্টার পর্যন্ত ছিল একরকম। তারপরে মনে হলো যে না, আমার দ্বারা এত পড়াশোনা সম্ভব না, আমি ভার্সিটিতে যাব। তো সেই জন্য আমি সায়েন্স থেকে আবার সুইপ করে আর্টসে চলে আসলাম। তো এখানে সাংবাদিকতা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার পর প্রথম মনে হইতো যে না, আমি সাংবাদিকতা করব। পরে মাঝখান আবার মনে হচ্ছে যে না, এটা আমার জন্য না, করব না। কিন্তু আবার ফাইনাল ইয়ারে ওঠার পর থেকে মনে হচ্ছে যে না, আমি মিডিয়া হাউসে যেতে পারি, ইচ্ছা আছে, বা প্রেজেন্টার যেগুলোই হই, মানে মিডিয়া হাউসে যাবো, এরকম একটা ইচ্ছা আমার আছে। তো দেখা যাক ভবিষ্যতে কি করতে পারি আর দেশের জন্য কি করতে পারি। নতুন বাংলাদেশ যেহেতু চালু হলো, যেহেতু স্বপ্ন ছিল মানুষের সেবা করার, ডাক্তার হতে না পারলেন, কিন্তু সাংবাদিকতার মাধ্যমে তো সেবা করা যায়। কিভাবে সেবা করবেন? এই যে মনে করেন যে প্রান্তিক যে জনগোষ্ঠী থাকে, তাদের সবার কথা কিন্তু আমাদের কাছ পর্যন্ত সবসময় পৌঁছায় না। আমি চাই তাদের কাছেও যাওয়ার জন্য, তাদের অবস্থা মানে
কোন অবস্থায় তারা আছে এগুলো তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য, তাদের কি কি প্রয়োজন এগুলো সরকার জনগণ সবাইকে জানানোর জন্য। আবার যে ফেক নিউজের যে বিষয়টা, যে ঘটনা একটা ঘটে কিন্তু আমরা রটাই অন্যটা, সেটা যেন একটু কমে, মানে আমি আমার দিক থেকে চেষ্টা করব এরকমটা যেন না হয়। শুভকামনা তোমার জন্য, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা যেমনটা চিন্তা করেছো তেমনই যেন হয়, এবং আগামী দিনগুলোর জন্য অনেক অনেক শুভকামনা। আপু, তোমার কাছে জানতে চাই ক্যাম্পাস লাইফ কেমন লাগে? অসাধারণ। ছাত্র জীবন মানেই হচ্ছে হই হুল্লো, ফুর্তি, পড়াশোনা, কোনো টেনশন নাই, কোনো চিন্তাভাবনা নাই। আর এই ক্যাম্পাসটা এতটাই অসাধারণ, এতটাই প্রাকৃতিক কেন্দ্রিক, এটা তো আরও আমাদেরকে আরও উৎফুল্ল করে। আর আমি নিজে একজন হচ্ছে প্রকৃতিপ্রেমী, আমার গাছপালা, বাতাস, আকাশ বাতাস, নদী নালা সবই কিছু অনেক 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 ভালো লাগে। বাংলাদেশ নিয়ে তুমি কি স্বপ্ন দেখো? বিগত বছরগুলোতে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পত্রিকা, কোথাও আমাদের কথা বলার সেরকম স্বাধীনতা ছিল না। ডিজিটাল নিরাপত্তা আইন বলেন, সাইবার নিরাপত্তা আইন, এগুলোর কারণে এখন আমরা যেন আমাদের মন খুলে কথা বলতে পারি। এবং রাজনৈতিক দিক থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগটা ছিল না। একটা সরকার বিগত কয়েক বছর ধরে স্বৈরশাসক হয়ে উঠেছে, এরকম ভোটটা নিজের ইচ্ছা মতো করে নেওয়ার কারণেই। তো আমরা যেন আমাদের নিজেদের অংশগ্রহণ করতে পারি। পড়াশোনা তো হলো, পড়াশোনার পাশাপাশি ক্যাম্পাস লাইফে কিভাবে সময় কাটানো হয়? এই ক্যাম্পাসে সময় কাটানোর জন্য অনেক উপাদান, যেমন হলে থাকলে হলের আড্ডা, ডিপার্টমেন্টে আসলে ডিপার্টমেন্টের ফ্রেন্ডরা আছে, টিচারদের সাথেও গল্পগুজব করা যায় প্রয়োজন হলে। তারপর বাইরে যদি চিন্তা করি, ক্যাম্পাসে মুরাদে, টারজানে, ট্রান্সপোর্টে যে কোনো জায়গায় বসলেই আড্ডা দেওয়া যায়। শুধু আড্ডার বাইরে যদি নিজে একা সময় কাটাতে চাই সেটাও সম্ভব। একা এত বড় ক্যাম্পাসে ঘুরে বেড়ালেও 1-2 ঘন্টা চলে যায়। আর বন্ধুদের সাথে থাকলে আড্ডার পাশাপাশি গান তো গাওয়াই হয়। তাহলে আপনার বন্ধুদের সঙ্গে একটা গান শুনবো আমরা। জি অবশ্যই। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইরের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। দর্শক, এবার আমরা দেখব বিশ্ববিদ্যালয় বন্ধুদের পরিবেশনায় একটি দলীয় নৃত্য। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। এখন আমরা শুনে নেই বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের কণ্ঠে একটি গান। জাত গেল বলে একি আজব কারখানা, জাত গেল বলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে। কি জাত হবা যাবার কালে, কি জাত হবা যাবার কালে। সে কথা ভেবে বলো না, জাত গেল বলে একি আজব কারখানা। সেশন জ্যামকে আমরা শূন্যের কোঠা নিয়ে যাওয়ার জন্য যারা
ভর্তি হবে প্রথম শ্রেণী থেকেই, অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে তাদের জন্য একটা কম্প্রিহেন্সিভ আমরা একাডেমিক ক্যালেন্ডার তৈরি করেছি এবং আমরা এর মাধ্যমে চেষ্টা করছি একটা ছাত্র যেদিন থেকে ভর্তি হলো সেদিন থেকে শুরু করে তার প্রত্যেকটা ক্লাস এমনভাবে পরিচালিত হবে সে এখনই বুঝতে পারবে কোন সময় সে সফল হয়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যেতে পারবে এবং সেজন্য আমরা নিরলস পরিশ্রম করছি। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা আবাসিক বিশ্ববিদ্যালয়, প্রত্যেক ছাত্রের হলে থাকা নিশ্চিত করেছি এবং গত বছর আপনারা দেখেছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হয়েছে তাদের প্রত্যেককে আমরা হলে থাকার নিশ্চয়তা বিধান করার পরে পরবর্তী ক্লাস শুরু হয়েছে। আমরা বদ্ধপরিকর যে আমরা যে কোনো প্রকারে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা এবং গবেষণার কাজকে আমরা আরও উন্নত থেকে উন্নতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। হায়ার যে র্যাঙ্কিং আছে সেটা গত বছর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রথম স্থান অধিকার করেছে এবং সেটা ধরে রাখার জন্য আমরা চেষ্টা করছি যে গবেষণাকে সর্বোচ্চ পর্যায়ে আমরা প্রায়োরিটি দিচ্ছি। বিগত বছর যে সমস্ত শিক্ষকগণ বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে এবং বিশ্ববিদ্যালয় মন্দির কমিশন অর্থায়নে গবেষণা প্রকল্প সম্পাদন করেছে তাদের সমস্ত গবেষণার কাজগুলোকে আমরা মূল্যায়ন করেছি এবং মূল্যায়ন করার পর সেখান থেকে যেগুলো বেস্ট গবেষণাপত্র পাওয়া গেছে সেগুলোকে তাদের যেন আরও ভবিষ্যতে আরও উন্নত এবং প্রায়োগিক কাজ করতে পারে সেটা তাদেরকে আমরা পুরস্কৃত করছি। একটি বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে পরিচালনার জন্য প্রয়োজন একজন বিজ্ঞ ব্যক্তির। চলুন শুনে আসা যাক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয়ের মূল্যবান বক্তব্য। সেই শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে ব্যাপক একটি দূরত্ব ছিল। প্রশাসন যে কাজগুলো করেছে অধিকাংশই ছিল হচ্ছে উন্নয়নধর্মী এবং সেগুলো দৃশ্যমান এবং যেগুলোর বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ অনুযোগ দুর্নীতি এবং অস্বচ্ছতা ছিল। একই সঙ্গে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি একাডেমিক দিকে। মেধাবী শিক্ষার্থীরা বিভিন্ন জায়গা থেকে তাদের মেধার প্রমাণ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, কিন্তু অভিভাবকদের দুর্বলতায় সেই শিক্ষার্থীগুলো ক্রমান্বয়ে দলীয় রাজনীতিতে সম্পৃক্ত হয়ে নিজেদেরকে শিক্ষার্থী না করে হত্যাকারী কিংবা ধর্ষক হিসাবে নিজেদের আসলে প্রস্তুত করেছে, যার প্রমাণ আমরা দেখেছি। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে এসে নষ্ট হয়ে যাওয়ার রাজনীতিতে জড়িয়ে ভালো গবেষক হয়ে কিংবা ডিগ্রি অর্জন করে বের হওয়ার ব্যর্থতার পিছনে শুধুমাত্র তাদের দায় নয়, অভিভাবকদের দায় হচ্ছে সবচেয়ে বেশি। আপনারা দেখেছেন বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পরপর শুধুমাত্র সরকার প্রধান পালিয়েছে তা নয়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা পালিয়েছে। একটা সমাজ কতটা নষ্ট হয়ে গেলে, অভিভাবকরা কতটা নষ্ট হয়ে গেলে গোটা সমাজ একইভাবে নষ্ট হয়ে যায় তার প্রমাণ ছিল বিগত ফ্যাসিস্ট প্রশাসন। সেজন্য আমি মনে করি যে আমাদের এই পরিবর্তনের পর শিক্ষার্থী জনতার অংশগ্রহণে যে পরিবর্তন হয়েছে আমাদের ভুল থেকে শিখতে হবে, যেটা আমরা কখনোই শিখছি না। একজন উপাচার্য হিসাবে আমি যে বিষয়টা দেখছি সে কাজটি খুব সহজ নয়, ইটস এ টিম ওয়ার্ক, এটা একজনের কাজ নয়। কিন্তু অভিভাবক হিসাবে একটি ইতিবাচক স্বচ্ছ অঙ্গীকার কিন্তু এই কাজটাকে অনেক সহজ করে। অনেকেই অভ্যাসবশত এবং একটা বিকৃত সমাজ ব্যবস্থায় বড় হওয়ার কারণে এখনও অনেক বিকৃত এবং অস্বচ্ছ মানসিকতা নিয়ে এগুচ্ছে। তারা আসলে সমালোচনার পরিবর্তে কুৎসায় লিপ্ত হচ্ছে আর কখনো কখনো প্রশংসার পরিবর্তে পূজায় ব্যস্ত হয়ে যাচ্ছে। এই যে পার্থক্য তৈরি করবার ব্যর্থতা, এটা সমাজের ব্যর্থতা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়ী। সুশিক্ষায় শিক্ষিত করবার জন্যে বিশ্ববিদ্যালয়কে তৈরি করতে হবে। যেটা চেষ্টা করেছি শিক্ষার্থীদের স্ব আসনে যেন আমরা উঠাতে পারি, সেই চেষ্টাটি করেছি সকলের সহযোগিতায়, সেটা সম্ভব হয়েছে। গণরুম বিলুপ্ত হয়েছে, র্যাগিং বিলুপ্ত হয়েছে। আমরা এসে যে জিনিসটি শিক্ষার্থীদের ধ্বংস করে মাদকাসক্তি, সেই জায়গাটায় আমরা সোচ্চার হয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেককেই বহিষ্কার করা হয়েছে এবং সাংঘাতিকভাবে আমাদের যে প্রক্রিয়াল বডি দায়িত্ব পালন করছে। শিক্ষার্থীদের প্রতিনিধি সিনেট হচ্ছে একটা আইন প্রণয়নের বডি এবং সেখানে দীর্ঘদিন যাবৎ জাকসু নির্বাচন না হওয়ায় আমরা লক্ষ্য করেছি যেই সংকটটি হচ্ছে তা হচ্ছে যে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবার কেউ থাকে না এই আইন প্রণয়ন বডিতে। আমরা দীর্ঘদিন পর জাকসু নির্বাচনের আয়োজন করেছি। 11ই সেপ্টেম্বর আমরা জাকসু নির্বাচন করব বলে সিদ্ধান্ত নিয়েছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হচ্ছে সংস্কৃতির রাজধানী, একই সঙ্গে এটি হচ্ছে যেটা সকলেই স্বীকার করবেন প্রাণ প্রকৃতির এক অভয়ারণ্য। বিশ্ববিদ্যালয়কে যারা দেখতে আসেন
তারা মূলত এ কারণে আসেন, এবং যেসব শিক্ষার্থী একবার এই ক্যাম্পাসে প্রবেশ করেন ভর্তি পরীক্ষার্থী হিসাবে, এখানে ভর্তি হওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করেন। শিক্ষা প্রতিষ্ঠানের যেই লেভেল সেটার পাশাপাশি এটার সৌন্দর্যের কারণে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবশ্যই অবকাঠামো প্রয়োজন, এই জন্য আমাদের ক্লাসরুম প্রয়োজন। একই সঙ্গে এই পরিবেশ যেটা রয়েছে, ইকোসিস্টেম যেটা রয়েছে, সেখানে একজন শিক্ষার্থীর সুস্থতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রাণ প্রকৃতি যেটা আছে, যে বৈশিষ্ট্য আছে, তাদেরও আসলে বাঁচার অধিকার আছে, এনিম্যাল রাইটস যেটা, এবং নন লিভিং পার্ট অফ নেচার যেটা, সেগুলোরও ভ্যালু আছে। আর ভ্যালু তো ডিউটি ডিরাইভ করে, সেই জন্য সেগুলোর প্রতিও আমাদের একটা অঙ্গীকার আছে নৈতিক জায়গা থেকে। ফলে জাহাঙ্গীরনগরে এই অঙ্গীকারের জায়গা থেকে আমি যে কাজটি করার চেষ্টা করেছি আমার টিম নিয়ে, মাস্টার প্ল্যানকে আসলে বাস্তবায়ন করার জন্য আমাদের যে আনুষ্ঠানিক যাত্রা সেটা শুরু হয়েছে। এখানে বায়োডাইভার্সিটি কমিটি রয়েছে, এথিক্যাল কমিটি রয়েছে, টিএমসি রয়েছে এবং প্রশাসনও রয়েছে। আমরা প্রত্যেকে মিলে, শিক্ষার্থীদের দাবি তো রয়েছেই, আমরা সকলে মিলে অংশীজনদের নিয়ে আসলে আমাদের জাহাঙ্গীরনগরের যে ইকোসিস্টেম, বাস্তু ব্যবস্থাটা, এটা রক্ষা করবার জন্যে অঙ্গীকার আবদ্ধ রয়েছে এবং এই প্রশাসন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে উদাহরণ যা আছে, সেখান থেকে আসলে আমরা তথ্য সংগ্রহ করে আমাদের নিজেদের আলমা ম্যাটার যেগুলো রয়েছে সেগুলোর প্রতি অঙ্গীকার আবদ্ধ হয়ে তারা চান, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হয়তো চাওয়া হয় না, নতুন প্রশাসন আমরা নতুনভাবে এই বিশ্ব মানচিত্রে যেই শিক্ষণীয় বিষয়গুলো আছে এবং আলমা ম্যাটারকে অ্যালামনাইরা যে সহযোগিতা করে কোথায় নিয়ে যেতে পারে আমরা তা দেখেছি, সেটা অনুসরণ করে আমি আমার যারা অ্যালামনাই রয়েছেন তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, জ্ঞান উৎপাদনের এই মহৎ কর্মে তারা তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে তারা বিভিন্ন প্রতিষ্ঠান এবং বিভিন্নভাবে বিশ্বের বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে যেরকম অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন, তেমনিভাবে ভবিষ্যৎ প্রজন্ম একটা তৈরি হবে তাদের সহযোগিতায়, যারা আরও ছড়িয়ে দেবে জাহাঙ্গীরনগর তথা বাংলাদেশের সুনাম বিশ্বের দরবারে। গানে, গল্পে, আড্ডায় দারুণ সময় কাটলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমাদের আয়োজন দেখে নিশ্চয়ই আপনারাও চলে গিয়েছেন আপনাদের ক্যাম্পাসের স্মৃতিময় দিনগুলোতে। প্রতিটি ক্যাম্পাসই হোক এমন প্রাণবন্ত এবং সকলের জন্য নিরাপদ, কারণ শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ। দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।